সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে মার্চেন্ডাইজ অপারেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরেকটা সাজেশন রেডি করছি। তো ইতিমধ্যে আমি মার্চেন্ডাইজ অপারেশন থেকে বেশ কয়েকটি সাজেশন তোমাদের জন্য আমি দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখবা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মার্চেন্ডাইজ অপারেশন লিখে আছে। আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে ওই ফোল্ডারটা ক্লিক করলে তোমরা আরও কিছু সাজেশন পাবা এই অধ্যায় থেকে। তোমরা আগেরগুলো একটু প্রিপারেশন নিয়ে রাখবা এবং আজকের এই সাজেশনটা ফলো করবা। তো প্রশ্নের দিকে আমরা একটু খেয়াল করি। প্রশ্নটা সলভ করার আগে প্রশ্নটা হয়তো বুঝিয়ে দিলে তোমাদের একটু ইজি লাগবে অঙ্কটা। ইউ আর গিভিং দ্য ফলোইং ইনফরমেশন, তোমাকে নিম্নে কিছু তথ্য দেওয়া হলো। জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি টাকা 200 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5। জানুয়ারি 2 পার্সেস 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6। এই অ্যাট দ্য রেট অফ এর মতো যেটা ঘুরে আছে সেটাকে অ্যাট দ্য রেট অফ বলে। অ্যাট দ্য রেট অফ হলো প্রতি ইউনিটের দাম কত টাকা বলে। জানুয়ারি 10 পার্সেস রিটার্ন 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6। জানুয়ারি 12 সোল্ড 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7। জানুয়ারি 14 সেলস রিটার্ন 40 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7। জানুয়ারি 18 পার্সেস 250 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 8। জানুয়ারি 20 sold 325 units at the rate of টাকা 9. January 28 purchased 200 units at the rate of টাকা 9. তো এই হলো আমার টোটাল প্রশ্নটা। তারপর তোমার যে রিকোয়ারমেন্ট করণীয় যেটা কি করতে বলছে সেটা খেয়াল করো। ক্যালকুলেট, এ নাম্বার দিয়ে বলছে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, বি নাম্বার দিয়ে বলছে কস্ট অফ গুডস সোল্ড, সি নাম্বার দিয়ে বলছে গ্রস প্রফিট, ডি নাম্বার গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেট। এ বি সি ডি চারটা তোমার ইনস্ট্রাকশন আছে, করণীয় আছে, রিকোয়ারমেন্ট। আবার করণীয়গুলো কোন পদ্ধতিতে বের করতে বলছে দেখো। আন্ডার ফিফো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। 2 নাম্বার দিয়ে বলছে অ্যাভারেজ ইউজিং পারফেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দুইটা পদ্ধতি, একটা গড় পদ্ধতি, একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে আমরা যদি তোমার ইন্ডিং ইনভেন্টরি যেটা এ নাম্বার বলছে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি বের করতে চাই, আমাকে একটা স্টোর লেজার তৈরি করতে হবে সমাপনী মজুদের মূল্য বের করার জন্য। বছর শেষে কত মজুদ আছে। তো স্টোর লেজারের গড়টা একটু তোমরা সবাই ফলো করো। আমি স্টোর লেজার লিখতেছি, যেটার বাংলা অর্থ হলো মাল খতিয়ান। আন্ডার ফিফো মেথড, তো ফার্স্ট ইন ফার্স্ট, ঠিক আছে। গড়টা খেয়াল করো। ফার্স্টে আমি ডেটের জন্য একটা কলাম করব ছোট্ট করে, ডেট। তারপরে পার্টিকুলার। তারপরে যে গড়টা আছে সে প্রত্যেকটা গড়কে, এই টোটাল অংশটাকে আমি 3 ভাগে ভাগ করব। একটা হলো পার্সেসের জন্য, একটা ইস্যু, একটা ব্যালেন্সের জন্য। তাহলে আমি ফার্স্টে পার্সেসের জন্য একটু সমান করে করবা, সমান 3 ভাগ। তারপরটা হলো ইস্যুর জন্য, তারপরটা হলো ব্যালেন্সের জন্য। অর্থাৎ এই অংশটা হলো পার্সেস। পার্সেসের আরেক নাম হলো রিসিপ্ট। পার্সেসের আরেক নাম কি? রিসিপ্ট। এই অংশটা হলো ইস্যু। ইস্যু আরেক নাম হলো সেলস, যেটা করি আমরা, যেটাতে আমরা কস্ট অফ গুডস সোল্ডের প্রাইস বের করি, অথবা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তারপরের অংশটা হলো ব্যালেন্স। তো এই 3টা কলাম। ফার্স্টের কলামটা কি বলছিলাম? ডেট, তো তারিখের গড় থাকবে এখানে। তারপরে পার্টিকুলার বিবরণগুলো থাকবে। তারপরে আমাদের পারচেস করলে এই ঘরে, ইস্যু বা সেল করলে এই ঘরে, আর ব্যালেন্স যেটা থাকবে সেটাই ঘরে। এখন তুমি দেখো যে প্রত্যেকটা ঘরকে সমান 3টা ভাগে ভাগ করব। প্রথমে ইউনিট, অর্থাৎ এককগুলো লিখব। তারপর সেই ইউনিটের রেট, কত টাকা দামে সেটা লিখব, রেট। তারপর হলো টাকা। ইউনিট আর রেট গুণ করে টাকা হয়। ঠিক প্রত্যেকটা কলামকে এভাবে 3 ভাগে ভাগ করব। প্রথমে খেয়াল করো, ইউনিট, তারপর কি রেট, তারপর টাকা। আবার পরেরটাকেও আমরা 3 ভাগে ভাগ করব, ইউনিট, রেট, টাকা। ইউনিটস, রেট, টাকা গেল। এখন তুমি দেখো আমরা ডেটের কলাম, পার্টিকুলারের কলাম এবং পরবর্তী কলামগুলো আমি কীভাবে করছি। এখন আমরা পর্যায়ক্রমে যদি শুরু করি অঙ্কটা, একদম জানুয়ারি 1 তারিখ থেকে। জানুয়ারি বিগিনিং ইনভেন্টরি বলছে, মানে প্রারম্ভিক মজুদ কত ইউনিট? 200 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5, অর্থাৎ প্রতি ইউনিটের দাম 5 টাকা করে। তাহলে আমরা যদি লিখি
ডেটের ঘরে জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি ঠিক আছে। বিগিনিং ইনভেন্টরি আমরা বিগিনিং ইনভেন্টরি বা যেটা প্রারম্ভিক মজুর সেটা সরাসরি ব্যালেন্সের ঘরে লিখবো, এটাকে ব্যালেন্স ভিডিও বলে। তো ব্যালেন্সের ঘরে ইউনিটের ঘরে ইউনিটটা লিখবো। দেখো ইউনিট আছে কত 200 এবং রেটের ঘরে 5, যেটা রেট প্রশ্নের ভিতর দিয়ে আছে। এখন তুমি ক্যালকুলেটারে যদি গুণ করো 200 গুণ 5, তাহলে তোমার টাকা হবে কত 1000। তাহলে আমরা 1000 টাকা পেয়ে গেলাম। একটু দেখো তো ক্লিয়ার আছে নাকি ভিডিওটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 2 তারিখ জানুয়ারি 2 তারিখের দিকে দেখো পারচেস 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6। তাহলে আমরা ডেটের ঘরে ডট ডট দিয়ে জানুয়ারি 2 দিব, একই তারিখ একই মাস যেহেতু আমরা ডট ডট ইউজ করব। পারচেস পার্টিকুলারে বিবরণের ভিতরে আমরা লিখব পারচেস। এই পারচেসের ইউনিটের ঘর রেটের ঘর টাকার ঘর, এই কলামটা পারচেসের জন্য। তো আমরা পারচেস 2 তারিখে 300 ইউনিটস বলছে, ইউনিটের ঘরে 300 লিখলাম এবং রেট কত বলছে দেখো 6। এখন তুমি ক্যালকুলেটার যদি গুণ করো 300 ইন্টু 6 টাকা হবে 1800 টাকা। কত টাকা 1800 টাকা। এরপরেই আমরা সরাসরি আমরা একটা কাজ করতে পারি, বিগিনিং ইনভেন্টরি যেটা সেটাকে আমরা এভাবে একটু আন্ডারলাইন করে দিতে পারি, প্রত্যেকটা তারিখকে এভাবে ক্লোজ করে দিতে পারি। তারপরে আমরা ব্যালেন্সে শো করার সময় পারচেসটা লিখে ব্যালেন্সটা শো করার সময় প্রথমে আগের যে 1 তারিখের ইউনিটগুলো ছিল ব্যালেন্সের সেগুলো একটু আগে লিখব। তাহলে সেগুলো একটু আগে লিখতেছি, দেখো লিখলাম আগের ইউনিটটাই নামাইছে। এবার নতুনভাবে যে পারচেস করছে আমার 2 তারিখে সেটা শো করতে হবে, অর্থাৎ 306 গুণ করলে 1800 টাকা 1800। এখন আমার 2 তারিখ শেষ, এখন আমরা 2 তারিখটাকেও ক্লোজ করে দেব, পুরোটাকে ক্লোজ করে দিতে পারি। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে পরীক্ষার হলে টানবা আর কি। এরপরে দেখো 2 তারিখের পরে তোমার কয় তারিখ আছে 10 তারিখ পারচেস রিটার্ন 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6। 10 তারিখের মধ্যে আমরা পারচেস রিটার্ন 10 তারিখ দিয়ে লিখব পারচেস রিটার্ন কত। পারচেস রিটার্ন শব্দের অর্থ আমার ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা খেয়াল করবা সবসময় ইস্যুর কলামে শো করবো। আমরা কোথায় শো করব ইস্যুর কলামে। কত একক 30 একক, কত টাকা 6 টাকা দামে। তাহলে আমরা পারচেস রিটার্নটা লিখলাম ইস্যুর কলামে 30 এবং রেটের ঘরে 6 দিলাম, গুণ করলে হবে 30কে যদি 6 দ্বারা গুণ করে 180, ঠিক আছে। এখন তুমি দেখো এখানে যে জিনিসটা সেটা হলো আমি কিছুক্ষণ আগে যে পারচেস করছিলাম সেই পারচেসটাই আমার কাছে পারচেস রিটার্ন হিসাবে হিসাবভুক্ত করতে হচ্ছে। অর্থাৎ ক্রয়টা আমরা ক্রয়ের ঘরে পারচেস করে লিখছি, পারচেস রিটার্ন ক্রয় ফেরতটা দ্বারাই আমার মালটা আমার স্টোর থেকে চলে গেল, সেজন্য আমরা ইস্যুর ঘরে লিখি। কোনো পণ্য যদি চলে যায় স্টোর হতে কোন ঘরে ইস্যুর ঘরে, এবং যত দামে আমরা ক্রয় করছিলাম তত দাম দিয়ে কিন্তু ফেরত দিছে। তাহলে আমাদের প্রথমে 200টা থাকবে, এই যে 205 1000, এবং আমি যেই রেটের মালটাকে আমরা ফেরত দিছি দেখো আমরা 6 টাকা রেটের মালটাকে কি রিটার্ন দিছি। তাহলে আমার এই যে 300 থেকে ক্যালকুলেটারে তুমি যদি দেখো এই 300 থেকে আমি যখন ক্রয় করছিলাম তখন 300 ছিল, সেই 300 থেকে যখন 30 ইউনিটস রিটার্ন দিয়ে দিছি তাহলে আমরা আর থাকে কত দেখো 270, অর্থাৎ 270 ইউনিট থাকে। 270 ইউনিট 6 টাকা করে, বাকিগুলো রিটার্নে চলে গেছে। 270 গুণ 6 টাকা হবে 1620, ঠিক আছে। পারচেস রিটার্নটা একটু খেয়াল করবা। এরপরে আসো পারচেস রিটার্নের পরে 10 তারিখের পরে কয় তারিখ 12 তারিখ সোল্ড 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7। অর্থাৎ আমরা বিক্রয় করছি কত টাকা 60 টাকা দামে, কিন্তু এটা হলো বিক্রয় মূল্য। বাট আমার এই গড়টা আমার সেল করবো, ঠিক আছে ইস্যু করবো, কিন্তু এখানে শো আমাকে দেখাইতে হবে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়টা। সেজন্য রেট এটা 60 টাকাটা গুণ হবে না, আমার ব্যালেন্সের ঘরে যে রেট আছে সে রেট দিয়ে কিন্তু আমাকে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়টা। তো আমরা লিখব 12 জানুয়ারি 12 সোল্ড লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, সোল্ডের ক্ষেত্রে 400 ইউনিটস, বাট আমার মেথডটা কি ফাইফু মেথড। ফাইফু শব্দের অর্থ হলো আগের পণ্য আগে ছাড়া। শুধুমাত্র আবার খেয়াল করো, শুধুমাত্র সেলসের ক্ষেত্রে
এই ফিফু কথাটা ইউজ হবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে ছাড়ো। তাহলে আমরা সেলসের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি আগের পণ্য কত আছে 200, সেজন্য এই 200 আমাকে দিতে হবে। এই যে 200টাকে আগে দিব আমরা, 200 তার ওয়েট ছিল কত 5, এবং 200কে 5 দ্বারা গুণ করলে আর টাকা হয় কত 1000। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা এই 12 তারিখের মধ্যে সোল্ড করব কত ইউনিট 400 ইউনিট, কিন্তু আমি তো এখনও পণ্য দিতে পারছি কত 200, তাহলে আরও 200 দিতে হবে। এই বাকি যে 200 দিব 400 হওয়ার জন্য, সেটা আমার এই লট থেকে দিব 270 6 টাকা দামের। তাহলে 270-এর লট থেকে আরও 200 দিলাম, এবং তার রেট হলো 6 টাকা। তাহলে 200কে 6 দ্বারা গুণ করলে হবে 1200 টাকা। এই অংশটা যদি তুমি বুঝে যাও তাহলে ফিফু মেথডটা বুঝে যাবো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ কাস্টমারকে আমি মালগুলো ডেলিভারি দেওয়ার সময় যত ইউনিট ততটা ফুল আপ করে দিতে হবে। সেই ক্ষেত্রে ফলো করতে হবে আমার আগের পণ্যগুলো আগে যেন কি কমপ্লিট করে দিই, আগে যে স্টকের মধ্যে আগে যেটা আছে, যেমন 200 আগে আছে 200 আগে দেবো, তো 400 হওয়ার জন্য আরও 200 লাগবে, সেটা নিচের স্টেপ থেকে দেবো। এই 270 থেকে আমি আর দিলাম কত 200, তাহলে 400 হয়ে গেছে। এবং 270-এর যে লটটা ছিল সেটার রেট ছিল 6 টাকা করে। তাহলে আমার ব্যালেন্সে এখন কত থাকবে দেখো, এই 200 তো দিয়ে দিছি, এই 200 নাই, আবার 270 থেকে দিছি 200, তাহলে এই 270-এর মধ্যে আর আছে কত 70 ইউনিট আছে, এবং সেটা রেট ছিল 6 টাকা করে। এখন ব্যালেন্সে দাঁড়াবে 70 গুণ 6 420। ব্যালেন্সে আমার টাকা দাঁড়াবে কত 420। তাহলে আমরা 12 তারিখটাও শেষ করলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আসলে অনলাইনে অনেক ভালোভাবে ক্লাস করা যায়। এবার 12 তারিখের পরে দেখো 14 তারিখ, প্রশ্নের দিকে একটু খেয়াল করো। আমার 14 তারিখ বলছে সেলস রিটার্ন। 14 তারিখ কী বলছে সেলস রিটার্ন। ওকে, কত টাকা বলছে দেখো, আমাদের সেলস রিটার্নের পরিমাণ আমরা যদি একটু মার্কারটা, সেলস রিটার্ন 40 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 7, অর্থাৎ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত 40 ইউনিট, কত টাকা দামে 60 টাকা দামে যেই মালগুলো আমরা বিক্রয় করছিলাম সেটা রিটার্ন দেব। তাহলে আমরা লিখব 14 তারিখ দিয়ে ডট দিয়ে সেলস রিটার্ন, সেলস রিটার্ন। বিক্রয় ফেরতের ক্ষেত্রে খেয়াল করো, ক্রয় ফেরত যেমন ইস্যুর ক্ষেত্রে যায়, ক্রয়ের গড়ে ক্রয় ফেরতটা গিয়ে ইস্যুর করে হয়েছিল, বিক্রয়টা বিক্রয়ের গড়ে হবে, বাট বিক্রয় ফেরতটা আসি আমার রিসিভের ঘরে দেখাতে হবে। আমরা বিক্রিত মাল যদি ফেরত আসে তাহলে আমরা সেটা রিসিভের ঘরে চলে আসবে। এখন আমরা দেখো 14 তারিখে কত 40 ইউনিট, তাহলে আমরা 40 ইউনিট প্রথমে লিখলাম 40 ইউনিট, এবং নিচের এই ফিফু পদ্ধতির ক্ষেত্রে রিটার্নটা উল্টো দিক থেকে কাজ করে, অর্থাৎ আমার নিচের দিক থেকে কাজ করবে। ফিফু পদ্ধতির ক্ষেত্রে শুধু ফিফু মেথডটা ফার্স্ট ইন ফার্স্ট আউট কথাটা ইউজ হবে শুধুমাত্র সেলসের ক্ষেত্রে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয় ফেরতের ক্ষেত্রে কিন্তু তার উল্টা কাজ করবে। যেমন বিক্রয় ফেরতের ক্ষেত্রে আগে আমাকে এই 6 টাকা দিয়ে রেটটা এইখান থেকে নিতে হবে, অর্থাৎ 6। তাহলে এখন ক্যালকুলেটার যদি কাজ করি আমরা 40 গুণ 6, তাহলে হবে কত 240। ওকে, এখন আমার নতুনভাবে ব্যালেন্স দাঁড়াইলো কত দেখো তো, আমার আগে 70 টাকা ছিল 6 টাকা রেটে। রেট যদি একই হয়, খেয়াল করবা কথাটা, ব্যালেন্সের মধ্যে রেট যদি একই হয় দোনোটার, তাহলে ইউনিটে যোগ করে দেওয়া যায়, রেট ভিন্ন হলে আলাদাভাবে লিখব। তাহলে আমরা 70 এবং 40 যদি যোগ করি, 70 ইউনিট প্লাস 40 ইউনিট, তাহলে হবে 110 ইউনিট, 110 ইউনিট, রেট 6, এবং ক্যালকুলেটারে 110কে 6 দ্বারা গুণ করলে হবে 660। তাহলে আমাদের 14 তারিখও শেষ। তো আমরা এই রিসিভের ঘরে হলে আমার ব্যালেন্সটা বাড়ে যাবে, ইস্যুর ঘরে হলে ব্যালেন্স থেকে কমে যাবে। কথাটা খেয়াল করবা, যখনই রিসিভের ঘরে কাজ হবে তখন ব্যালেন্স কি বৃদ্ধি পাবে, যখন ইস্যুর ঘরে বা সেলসের ঘরে কাজ হবে তখন ব্যালেন্স থেকে মাইনাস হবে। 14 তারিখ গেল, এরপরে আসো 18 তারিখ। 18 তারিখ বলছে দেখো পারচেস 250 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 18। তাহলে পারচেস করছে না, লিখলাম তারিখ কত 18, পার্টিকুলারের ভিতরে পারচেস লিখলাম। লিখার পরে আমাদের ইউনিট আছে 250 ইউনিটের ঘরে লিখলাম, এবং রেট হলো 8 টাকা করে দিলাম। ক্যালকুলেটারে যদি আমরা করি 250 গুণ 8, তাহলে হবে 2000। ওকে, এখন কিছুক্ষণ আগে যে বলছিলাম পারচেস করলে ব্যালেন্স বাড়তে থাকবে, যেহেতু এই রেটের সাথে এই রেটের মিল নাই সেজন্য আলাদা আলাদাভাবে দেখাতে হবে। অর্থাৎ আগের যে 110 সেটা নামবে 110, 6 টাকা করে 660 টাকা। ওকে,
এখন নতুনভাবে যে ক্রয় করছে কত 250, সেটা ঠিক তার নিচে গিয়ে বসবে। ইউনিটের ঘরে 250, রেটের ঘরে 8 গুণ করে যে হয়েছিল কত 2000, সে 2000 টাকা। তাহলে আমাদের 18 তারিখও শেষ, আমাদের 18 তারিখও শেষ। 18 তারিখের পরে কত আছে দেখো 20 তারিখ, সোল্ড 325 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 9। তাহলে আমরা 20 তারিখ দিলাম এবং সোল্ড লিখলাম। কত ইউনিট? 325 ইউনিট। সোল্ডের কত? এটা সবসময় খেয়াল করবা, ইস্যু বা সেলস করার সময় এই ঘরটা, পারচেজের সময় এই ঘরটা, ব্যালেন্সের এই ঘরটা। এখন আমরা দেখো শুধুমাত্র বলছিলাম সোল্ডের ক্ষেত্রে বা সেলসের ক্ষেত্রে এই ফাইফো পদ্ধতি কথাটা ইউজ হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্যগুলো আগে সেল করে দিতে হবে। তাহলে আমরা কত ইউনিট? 325। তাহলে প্রথম উপরে যেটা আছে খেয়াল করো, এই যে আমাদের 110 ইউনিট আছে না, এই 110 ইউনিট আগে দিতে হবে। তাহলে আমরা 110 ইউনিট যদি আগে দিই, সেটা রেট ছিল কত 6 টাকা, এবং 110কে 6 দিয়ে গুণ করলে 660, 600 কত 60। ওকে, এবার আসো এখানে মানে আমার মাথার মনে ছায়াটা দেখা যাচ্ছে না, লাইট এটা বন্ধ করে। আচ্ছা, তাহলে 110, 6, 660। এখন তুমি দেখো আমার 110 লিখছি, কিন্তু আমি আমার মাল সোল্ড করব কত ইউনিট? 325। তাহলে আমার আরও কত নিতে হবে? 110, 325 থেকে মাইনাস 110টা মাইনাস করলে আরও নিতে হবে 215। এই 215 ইউনিট নেব এইখান থেকে, 215, ঠিক আছে, এবং সেটা রেট হলো 8 টাকা। কত? 8 টাকা। তাহলে 215কে আমরা যদি 8 দ্বারা গুণ করি, তাহলে টাকা হবে 1720। লিখলাম 1720। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইস্যু করলেই ব্যালেন্স কমে যাবে, এই যে কমে গেছে। 110 ফিনিশ, 110 আমার ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। আবার 250 থেকে 215, তাহলে 250 মাইনাস 215, 8 টাকা মাত্র 35 ইউনিট ব্যালেন্সে। কত ইউনিট থাকে? 35, এবং সেটা রেট কত? 8 টাকা। 35 ইউনিট 8। তাহলে ক্যালকুলেটার যদি আমরা 35কে 8 দ্বারা গুণ করি, 35 গুণ 8, তাহলে আমার টাকা হবে 280। ওকে, এরপরে আমরা দেখব 20 তারিখের পরে 28 তারিখ সর্বশেষ পারচেস করছে 200 ইউনিটস না। তাহলে আমরা 28 তারিখ লিখলাম ডট দিয়ে, পারচেস, সেজন্য পার্টিকুলারে পারচেস লিখব, আর পারচেসের ঘর হলো এটা। তাহলে ইউনিট কত? 200, লিখলাম 200। তারপরে তোমার অ্যাট দ্য রেট অফ টাকা 9, তার মানে রেট হলো 9 টাকা, আর 200কে 9 দ্বারা গুণ করলে তো 1800 হয়, সেটা আমরা জানি। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যখন পারচেস করব ব্যালেন্সটা বাড়তে থাকবে, তাহলে আগের ব্যালেন্স যেটা সেটা নামবে আগে। 35, 8 টাকা দামে 280, সেটা নামবে। তারপর নতুন ক্রয় করছে 200 ইউনিট, 9 টাকা দামে, টাকা হবে 200 গুণ 9, 1800 টাকা। তাহলে আমাদের 28 তারিখ পর্যন্ত আমাদের কমপ্লিট হইল। 28 তারিখ পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে আমরা একটু ইউনিটগুলোকে যোগ করব। এই 35 আর 200, 235 ইউনিট। কত ইউনিট? 235, ঠিক আছে। আর রেটটাকে আমরা যোগ করব না, টাকাটাকে যোগ করব। 1800 আর 280তে হবে 2080। কত? 2080। তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি যেটা বের করতে বলছে, দেখো আমাদের প্রশ্নের ভিতরে এ নাম্বারে বলছিল কি ক্যালকুলেট। 1 নাম্বার বলছে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ সমাপনী মজুদের মূল্য। তো সমাপনী মজুদের মূল্য আমরা পেয়ে গেছি 235 ইউনিট, তার মূল্য হলো 2080 টাকা, যেটা বের করতে বলেছো। আমরা সেটাকে তো একটু অঙ্ক দেখাইতে হবে, সেজন্য আমরা এই অংশটাকে, কয় মিনিট হয়েছে দেখো তো, তাহলে আমরা বাকি অংশটা করতে পারবো ইনশাল্লাহ, সময় আছে। আমরা প্রথমে এ কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি সমান এ নাম্বার দিয়ে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ আমাদের মূল করণীয় কিন্তু এখন শুরু। এতক্ষণ যে কাজটা করছি সেটা আসলে প্রত্যেকটা জিনিসের দাম বের করছি, কস্ট অফ গুডস সোল্ড বের করছি, হ্যাঁ, ইন্ডিং ইনভেন্টরির ভ্যালু বের করছি, পার্সেসের টোটাল পার্সেস কত সেটা বের করছি। তাহলে কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি সমান এই 2080 টাকা। ভ্যালু বের করতে বলছে, সেজন্য ইউনিটটা না লিখেও টাকা 2080 লিখে দিতে পারে। তো আমরা এ নাম্বার প্রশ্নটা পাইছি না। বি নাম্বারটা কী বের করতে বলছে দেখো তো। বি নাম্বারটা বলছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে এই যে আমার কস্ট অফ গুডস সোল্ডের কলাম, এটা মাঝখানেরটা, অর্থাৎ ইস্যুর কলামটা। ইস্যুর কলামের যে টাকাগুলো, খেয়াল করো, ইস্যুর কলামের যে টাকাগুলো সেগুলোকে প্লাস করে দিলেই আমার কস্ট অফ গুডস সোল্ড হবে, যেগুলো সোল্ড। পার্সেস রিটার্নটা হবে না আবার, এই যে সোল্ড, ঠিক আছে।
তারপর এই যে সোল্ড, দুইটা সোল্ড আছে, তাহলে আমরা লিখতে পারি বি নাম্বার দিয়ে কস্ট অফ গুডস সোল্ড, বি কস্ট অফ গুডস সোল্ড, বাংলা তো হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রি করে বিক্রিত পণ্যের ব্যয়টা কত, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সোল্ড আছে কত কত দেখো 1000 আছে না, 200 গুণ 5 1000, তাহলে আমরা লিখব এই 1000 টাকা শেষের সাথে প্লাস 1200, তার সাথে সোল্ড কোথায় আছে দেখো এই যে 20 তারিখে সোল্ড আছে প্লাস 660, তার সাথে প্লাস করব কত 660-এর পরে 660 1720 ওকে। এখন আমরা এই কাজটা করব, দেখো যোগ করলে 1000 প্লাস 1200 প্লাস 660 প্লাস 1720 যোগ করলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড বের হয়েছে আমার 4580 টাকা, 4580। তাহলে আমরা কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বের করছিলাম, যেটা প্রথম বি নাম্বারে কস্ট অফ গুডস সোল্ড বের করছি। কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি কোনটা, একদম মাস শেষে যেটা আমাদের মজুত পণ্য ব্যালেন্সে যে টাকাটা দাঁড়াইছে সেটা কস্ট অফ